গণভোটে হ্যাঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। বৈষম্য, শোষণ, নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ, জাতিকে প্রধান উপদেষ্টার বার্তা। দোষারোপের রাজনীতি করে মানুষের পেট ভরানো যায় না, মন্তব্য তারেক রহমানের। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে বিএনপির। আর কোনো বোঝাপড়া নির্বাচন করতে দেয়া হবে না, যে কোনো অপচেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি এনসিপির। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত। প্রতিবাদে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ, নির্ধারিত দিনেই ভোটের দাবি। চানখারপুলে 6 জনকে হত্যা মামলার রায় ঘোষণা কাল। সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। আসামিদের বলির পাঠা বানানো হচ্ছে, মন্তব্য আসামি পক্ষের। এবং 21শে জানুয়ারি বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ হবে, এমন খবর ভিত্তিহীন। ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি, আইসিসির সিদ্ধান্তের অপেক্ষা। গণভোটে হ্যাঁতে সিল দেওয়ার আহ্বান জানিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হ্যাঁতে সিল দিলে বৈষম্য, শোষণ এবং নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। সুদূরপ্রসারী সংস্কারের জন্য জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, গণভোটে হ্যাঁ সিল দিলে খুলে যাবে নতুন বাংলাদেশ গড়ার দরজা। 2024 সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পরে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান 3 অগ্রাধিকারের মধ্যে অন্যতম গুরুত্ব পায় সংস্কারের বিষয়টি। ঐকমত্য কমিশন, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে যা নিয়ে প্রণয়ন করা হয় জুলাই সনদ, যার বাস্তবায়ন নির্ভর করছে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ভোটের দিন গণভোটে পাশ হওয়ার উপর। শুরু থেকেই সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে থাকতে সবাইকে উদ্বুদ্ধ করে আসছে। সোমবারও জাতির উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় আবারও গণভোটে হ্যাঁতে সিল দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হ্যাঁতে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হ্যাঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হ্যাঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন, দেশ পাল্টে দিন। প্রধান উপদেষ্টা জানান, গণভোটে হ্যাঁ সিল দিলে শোষণ, বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। এবং এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে। সুদূরপ্রসারী সংস্কারের জন্যই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার জন্য সকল ভোটারদের গণভোটে অংশ নেয়ার আহ্বান জানান। নতুন বাংলাদেশ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন অনুষ্ঠানে যারাই বাধা এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে তাদেরকে কঠোর হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার সদস্যদের নিয়ে গঠন করা হবে নিয়ন্ত্রণ সেল। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন তাদের নিরাপত্তা এবং নিরপেক্ষতা নিশ্চিতের উপর জোর দেন তিনি। জানান, নির্বাচনে মোট 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে 8,780টি অতি ঝুঁকিপূর্ণ এবং 16,548টি ঝুঁকিপূর্ণ। এবারে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর মোট 8,97,117 জন সদস্য কাজ করবেন। এছাড়া 25,000 বডি ক্যামেরা এবং পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন বাহিনী প্রয়োজন অনুযায়ী ড্রোন ব্যবহার করবে। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে সরকার বদ্ধপরিকর। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব বাহিনীকে অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং এই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন উপহার দিতে সক্ষম হব। দোষারোপের রাজনীতি করে মানুষের পেট ভরানো যায় না। মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় রাজনীতি। রাজনীতি হতে হবে দেশের সাধারণ মানুষের কল্যাণে। দুপুরে যশোরে শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে মঞ্চে দাঁড়িয়ে এক দল আরেক দলের সমালোচনা ও দোষারোপ করে আসছে। এই ধারাবাহিকতায় পরিবর্তন প্রয়োজন। বিএনপি সেই পরিবর্তনের সূচনা করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে হবে মানুষের জীবনমান উন্নয়ন। আগামীতে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে অসহায় পরিবারগুলোর জন্য সেবা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে কৃষি উৎপাদিত পণ্যগুলো তারা পাবে এবং সেই জন্যই কিন্তু কৃষকের পাশে এসে দাঁড়ানোর জন্য, কৃষককে সহযোগিতা করার জন্য কৃষি কার্ডের মতন একটি প্রকল্প হাতে নিয়েছে যে আমরা দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে কৃষকদের পাশে দাঁড়াবো। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর মাহাদি আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলি এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সাথে কাজ করছে। নির্বাচন পরিচালনাতেও এই ধারা অব্যাহত থাকবে এমন আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীতে সকালে রাজধানীর জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন তিনি। এ সময় ছিলেন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিস্থলে এই সমাগম। সোমবার সকাল থেকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর স্লোগান আর পদচারণায় মুখর হয়ে ওঠে সমাধি প্রাঙ্গণ। উদ্দীপনা উচ্ছ্বাসের পাশাপাশি অনেক প্রত্যাশা ব্যক্ত করেন সবাই। আমাদের আজকের দিনের প্রত্যাশা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন এবং বিএনপি প্রতিষ্ঠিত করেছিলেন, তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। বাংলাদেশ জাতীয়তা দল বিএনপির অভিভাবক এখানে শুয়ে আছেন, আমরা ওনাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য আসছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাজার বছর আমাদের হৃদয়ে বেঁচে থাকবে, আমরা এই প্রত্যাশা রাখি। উনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করে গেছেন, তার আদলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে তার আদলে এই রাষ্ট্র আরো উন্নতি থেকে উন্নতর যেন করতে পারে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর দোয়া করেন বিএনপি মহাসচিব। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের প্রতি আস্থার কথা জানান মির্জা ফখরুল। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটি ভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম। শহীদ জিয়ার জন্মদিনে উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অঙ্গীকারও করেন বিএনপি মহাসচিব। দেশের রাজনীতিতে একটি এমন নাম, যে নাম প্রতি মুহূর্তেই স্মরণ করতে হয়, যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং পরবর্তীকালে বাংলাদেশের গণতন্ত্রকে এবং বহুদলীয় গণতন্ত্রকে পুরো প্রবর্তন করেছিলেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বোঝাপড়া নির্বাচন হচ্ছে এমন শঙ্কা প্রকাশ করে যে কোনো ষড়যন্ত্র অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতারা বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় সরকারের উপর বর্তাবে। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেছেন তারা। যদি নিউজের রেফারেন্স দিই তাহলে 31 জন ঋণ খেলাপি আছে এখন পর্যন্ত। দ্বৈত নাগরিকের সংখ্যাটাও এর কাছাকাছি হবে। আমরা পুরো রিপোর্টটা প্রকাশ করব সামনের দিনে। যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকে, কিন্তু যদি ইঞ্জিনিয়ার একটা ইলেকশন করার
পরিকল্পনা থাকে, যদি প্ল্যান থাকে কারো এরকম, তাহলে সেই প্ল্যান ভেস্তে যাবে এবং এটা প্রতিহত করা হবে। নির্বাচন কমিশনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে 3 দাবিতে নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ছাত্রদল। পোস্টাল ব্যালটে একটি দলকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে 2 দিন ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছিল তারা। 3 দাবিতে সোমবারও নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। বেলা 11টা থেকে এই কর্মসূচি শুরু হয়। ভবনের সামনে পুলিশের ব্যারিকেডের কাছে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে বসে পড়ছি। আমাদের একটাই দাবি যে সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়া। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান অবশ্যই করব। পোস্টাল ব্যালটে একটি দলকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এমন অভিযোগ করেন ছাত্রদল নেতারা। আমরা আজকে তাদের সেই আশ্বাসের প্রতিফলন দেখতে চাই। আমরা দ্বিতীয় দিনের মতো আবারও ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে। ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের গতকাল সুশৃঙ্খলভাবে আমরা এখানে অপেক্ষা করে অবস্থান করব। যৌক্তিক দাবি পূরণ না হলে ভবিষ্যতে নির্বাচন ভবনের মূল গেট অবরুদ্ধ করা সহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। তবে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে হাইকোর্টের আদেশ প্রত্যাখ্যান করে ভোটের দাবিতে সিলেট সুনামগঞ্জ সড়কে বিক্ষোভ করেন বিভিন্ন প্যানেলের সমর্থিত শিক্ষার্থীরা। নির্ধারিত দিনে ভোট না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 28 বছর পর শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, শাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল মঙ্গলবার। তবে জাতীয় নির্বাচন প্রভাবমুক্ত রাখতে সব সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দেয় ইসি। পরে শিক্ষার্থীদের এক অংশের দাবির মুখে আচরণবিধি মেনে চলার শর্তে শাকসু নির্বাচনের অনুমতি দেওয়া হয়। এই সিদ্ধান্ত সহ বেশ কিছু ঘটনায় ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। শাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন বিএনপিপন্থী 8 শিক্ষক। এরপরই এ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত এলো উচ্চ আদালতের আদেশে। কারণ এখন আইন শৃঙ্খলা বাহিনী আমরা সবাই পুরোপুরি জাতীয় সংসদ নির্বাচনমুখী হয়ে গেছে। এই পর্যায়ে ওনারা কিন্তু ফোকাসও করতে পারবেন না ছাত্র সংসদ নির্বাচনগুলোর উপর। তবে কয়েক ঘন্টার মধ্যে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে শাকসু নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশ প্রত্যাখ্যান করে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তালা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। নির্ধারিত দিনে ভোটের দাবিতে বিক্ষোভ করেন বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা। হুঁশিয়ারি দেন তীব্র আন্দোলন গড়ে তোলার। শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামী ছাত্র শিবির। শহীদ মিনারের সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হন নেতাকর্মীরা। এই রায়ের মাধ্যমে শিক্ষার্থীদের যে অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্তকে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাক শিল্প বন্ধের পাঁয়তারা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। সোমবার রাজধানীতে যৌথ সংবাদ সম্মেলন করে এমন শঙ্কার কথা জানায় পোশাক শিল্পের 2 শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। বিশ্ববাজারে মন্দা, ভূরাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটের মধ্যে সুতা আমদানিতে শুল্ক আরোপকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন পোশাক শিল্প নেতারা। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে পোশাক শিল্প বন্ধের পায়তারা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। সুতা আমদানি ইন্ডিয়া থেকে বেড়েছে সঠিক, কিন্তু কেন বেড়েছে এটা কি বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত ছিল না এটা খতিয়ে দেখা? সুতা আমদানি বন্ধ করলেন, তো কালকে থেকে যদি ফ্যাব্রিক্স আমদানি শুরু হয় তাহলে কি করবেন? হাজার হাজার স্পিনিং সার্কুলার নিটিং মেশিন এবং ডাইং সেক্টরটা, উইভিং সেক্টরটা, এই পুরোটাই কিন্তু তখন বন্ধ হয়ে যাবে। ব্যবসায়ীরা বলেন, দেশের মোট রপ্তানি আয়ের 82% আসে গার্মেন্টস খাত থেকে। এর মধ্যে নিট পোশাক একাই রপ্তানি করে প্রায় $27 বিলিয়ন। আমি লোকাল স্পিনিং বাঁচাতে দিকে আমি 30% গার্মেন্টস ফ্যাক্টরিকে মেরে ফেলবো।
আন্তর্জাতিক বাজারে যেখানে সুতার দাম কম সেখানে শুল্ক আরোপের ফলে উৎপাদন খরচ বাড়বে এবং রপ্তানি আদেশ কমে যাবে। এতে করে লাখো শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে। আন্তর্জাতিক বাজারে 1 কেজি সুতোর দাম $2.50 থেকে $2.60 মার্কিন ডলার, সেখানে দেশীয় মিলগুলো চাচ্ছে $3 অধিক। প্রতি কেজিতে এই 40 থেকে 60 সেন্টসের এই বিশাল ব্যবধান রেখে নিজ শিল্পকে বাঁচিয়ে রাখা ইম্পসিবল। নেতারা আরও অভিযোগ করেন, বিশ্ব বাণিজ্য সংস্থার সেফগার্ড চুক্তির নীতিমালা অনুসরণ না করেই একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশীয় স্পিনিং মিলগুলোকে সুরক্ষা দিতে হলে শুল্ক নয়, বরং সরাসরি প্রণোদনা, জ্বালানি সহায়তা ও স্বল্প সুদের ঋণ দেওয়া উচিত। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 248, ব্রাহ্মণবাড়িয়া 6। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে মাত্র যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের বাংলাদেশ জামাতে ইসলামের যিনি মনোনয়ন পেয়েছেন, তার কাছ থেকে জানবো আগামী নির্বাচনে তার ভাবনা কি, প্রস্তুতি কি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতে একটা প্রশ্ন রাখতে চাই, যে জোট ছিল 11 দলীয় জোট, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল, সেটা আলাদা হয়ে গেছে। এই আসন থেকে তারাও দাঁড়িয়েছে, বিএনপিও দাঁড়িয়েছে, আপনিও আছেন। আসলে ভোট ভাগাভাগিটা হতে পারে কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আপনাদের? ধন্যবাদ ডিবিসি নিউজকে, ধন্যবাদ জানাচ্ছি দেশবাসীকে, বিশেষ করে প্রাণপ্রিয় বাঞ্ছারামপুরের দেশে বিদেশে যারা অবস্থান করছেন, যারা দেখছেন, দেখবেন, সবাইকে সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভোটের মাঠের যে রাজনীতি, আমরা যেহেতু জনগণের জন্য রাজনীতি করি, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি, মানুষ যারা কল্যাণকর কাজ করে যাচ্ছে, ইতিবাচক রাজনৈতিক মাঠে যারা অংশগ্রহণ করছে, তাদেরকেই মানুষ বেছে নেবে। বিশেষ করে আপনারা দেখেছেন 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ জামায়াত ইসলামী যে ধরনের গঠনমূলক এবং কল্যাণকর কাজ করে যাচ্ছে এবং রাষ্ট্রের কল্যাণের জন্য সকল স্তরে সেক্টর বাই সেক্টর যে ভূমিকা রাখছে, মানুষ এটা ব্যাপকভাবে সাড়া দিচ্ছে এবং মানুষ মনে করছে আগামী দিনের যে বাংলাদেশ বিনির্মাণ হতে যাচ্ছে, বাংলাদেশ জামায়াত ইসলামের বিকল্প দেখছে না। ভোটের মাঠে আপনার রাজনৈতিক অঙ্গনে ভোটের একটা হাইপ থাকে। বিশেষ করে বাঞ্ছারামপুরে 24-এর অভ্যুত্থানের পরে তরুণ ছাত্র সমাজের মধ্যে যে একটা বিপুল সাড়া আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে শহীদ শরীফ ওসমান হাদি শহীদ হওয়ার পর তরুণ সমাজের মধ্যে যে একটা বৈপ্লবিক নাড়া দিয়েছে, আগ্রহ সৃষ্টি হয়েছে আপনাদের প্রতি। আপনি এই আসনটি থেকে কি ধরনের প্রতিশ্রুতি কিংবা কি ধরনের পরিকল্পনা করেছেন? এখন আমাদের পরিকল্পনা খুব স্পষ্ট। আমরা চাই 24-এর গণ অভ্যুত্থানের পরে তরুণ ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা নিয়ে এই অভ্যুত্থানকে গঠিয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রথমত বাস্তবায়ন। শহীদ শরীফ ওসমান হাদি যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন, সেই কাজগুলো আমাদের কাজ। আমরা তৃণমূলের সংস্কার চাই। তৃণমূলের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার যদি সম্পন্ন হয়, তাহলে একটা টেকসই বাংলাদেশ আমরা পাবো, যেই টেকসই বাংলাদেশ আগামী দিনের একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে। বাংলাদেশ জামায়াত ইসলামী এটা বরাবরই স্পষ্ট করে বলছে, জনগণের জন্য রাজনীতি, জনগণের কল্যাণের জন্য রাজনীতি। কল্যাণকর কাজ যেই করবে মানুষ তাকেই বেছে নেবে, এটাই আমরা বিশ্বাস করি। এরপরে অবকাঠামো উন্নয়ন কিংবা স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, যোগাযোগ ব্যবস্থা, এই উন্নয়নগুলো কি পরিকল্পনা? দেখুন, আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের ব্যক্তিগত উদ্যোগে অসংখ্য স্বাস্থ্য খাতে আমাদের অবদান রয়েছে, শিক্ষা খাতে অবদান রয়েছে। আমার এই আসনে ব্যক্তিগতভাবে আমি দীর্ঘদিন ধরে এই আসনে কাজ করছি। আমি তরুণ উদ্যোক্তা হিসাবে এই আসনে তরুণদের নিয়ে আমি কাজ করছি। আমি আর্থসামাজিক উন্নয়নে তরুণ উদ্যোক্তা তৈরি করছি। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থায় আমরা ব্যক্তিগত উদ্যোগে যোগাযোগের আমরা ব্যবস্থা করছি। আমরা রাস্তা নির্মাণ করে দিচ্ছি। আমরা স্বাস্থ্যসেবায় আমরা বিভিন্ন স্বাস্থ্য ক্যাম্প করছি। জনগণের সেবার জন্য আমরা
বিভিন্ন প্রকল্প গ্রহণ করছি। তরুণদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরির জন্য আমরা বেসরকারিভাবে প্রাইভেট সেক্টরের উদ্যোগের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। আগামী দিনে যদি আমরা এই আসনে বাঞ্ছারামপুরবাসী আমাদেরকে গ্রহণ করে তরুণদের রাষ্ট্রীয়ভাবে যে উদ্যোগ আছে, তরুণ উদ্যোক্তা তৈরির জন্য যে ধরনের রাষ্ট্রীয় মেকানিজম আছে, পাশাপাশি বেসরকারি উদ্যোক্তার মাধ্যমে আমরা তরুণদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে আমরা ভূমিকা রাখতে চাই। তরুণদেরকে আমরা আগামী ভবিষ্যৎ বিএনপি রয়েছে আর অন্যান্য দল রয়েছে, তারাও অংশ নেবে নির্বাচন, কতটা চ্যালেঞ্জ হতে পারে এই আসনটাতে? আমরা খুব একটা চ্যালেঞ্জ দেখছি না, কারণ মানুষের যে উচ্ছ্বাস, যে আবেগ, আমরা খুবই অভিভূত এবং তরুণরা যেভাবে তরুণরা আমাদেরকে গ্রহণ করছে, আমরা দারুণভাবে আপ্লুত। তরুণদের এই ভালোবাসাকে আমরা সম্মান জানাতে চাই। এই ভালোবাসাকে সম্মান জানিয়ে আগামী দিনের একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আর্থসামাজিক উন্নয়নের তৃণমূলের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন করতে চাই। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টা থাকছে। ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনয়ন প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মিত্র দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর একথা বলেন তিনি। স্থানীয় সময় সোমবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে স্টারমার বলেন, আন্তর্জাতিক জোটের ভিত্তি পারস্পরিক সম্মান এবং সহযোগিতা, চাপ প্রয়োগ নয়। মিত্র দেশগুলোর বিরুদ্ধে শুল্ক আরোপ করা সম্পূর্ণ ভুল বলে যুক্ত করেন তিনি। ডেনমার্কের মৌলিক নীতির প্রতি যুক্তরাজ্যের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন স্টারমার। তিনি সতর্ক করে বলেন, বাণিজ্য যুদ্ধ কোনো পক্ষের জন্যই লাভজনক নয় এবং যুক্তরাজ্য সবসময় জাতীয় স্বার্থ এবং বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় দায়িত্বশীল অবস্থান নেবে। আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আগামী 8ই ফেব্রুয়ারি ভোট গ্রহণের লক্ষ্যে শুক্রবার সংসদ ভেঙে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। ভোটারদের সমর্থন আদায়ে বাড়তি সরকারি ব্যয়, কর ছাড় এবং নতুন নিরাপত্তা কৌশল বাস্তবায়নে এই নির্বাচন দিয়েছেন প্রধানমন্ত্রী তাকাইচি। প্রস্তাবিত নিরাপত্তা নীতির মাধ্যমে জাপানের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার পরিকল্পনাও রয়েছে। এই নির্বাচনে জাপানের সংসদের নিম্নকক্ষের 465টি আসনে ভোট হবে। গত বছরের অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাকাইচির প্রথম জাতীয় নির্বাচনী পরীক্ষা। তবে বাড়তি সরকারি ব্যয়ের প্রশ্নে ভোটারদের সমর্থন আদায় বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা।